এখন বানান নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে একটু ডিটেলসে একটু আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আপনারা লিখেন দেশ, জাতি, ভাষা, এই তিনটা জিনিসে আপনি সব সময় কোনো কথা নাই আপনি রসিকার দিবেন। এই তিনটা জিনিস বুঝালেই আপনি সেখানে কি করবেন, রসিকার দিয়ে দিবেন, খেলা শেষ। যেমন ইতালি দেশের নাম, তার মানে কি হবে, রসিকার হবে। যেমন বাঙালি, যেমন দেখেন জাতির নাম, কি হবে, রসিকার হবে। যেমন ভাষার নাম ইংরেজি, কি হবে, রসিকার হবে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি বলি যত যে চিলি, ঠিক আছে, রসিকার হবে। ওকে, তার মানে দেখেন দেশ, জাতি, ভাষা এই সবগুলোতে আমরা কি দেখব, এই সবগুলোতে আমরা রসিকার ব্যবহার করব। ঠিক আছে, তার মানে দেশ, জাতি, ভাষা এগুলোতে রসিকার বসবে। এখন একটা কনফিউশন আছে, এটা আমি একটু ক্লিয়ার করি। সেই ব্যাপারটা হচ্ছে, মনে রাখবেন, ধরেন আমরা লিখলাম ভারতী। এখন ভারতী এটা যেহেতু জাতিকে মিন করতেছে, তার মানে এখানে কোনো কথা নাই, এটা রসিকার বসবে, এটা মোটামুটি আমরা কনফার্ম। এখন দেখেন এই যে ভারতী, এটাতে রসিকার, কিন্তু খেয়াল করে দেখেন যখন আমি লিখলাম ভারতীয়, ভারতীয় যখন আমি লিখলাম তখন কিন্তু আমাকে দীর্ঘিকার দিতে হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া ঝামেলাটা কেন? ও এখানে আরো একটা তথ্য দিই, সেই তথ্যটা হচ্ছে দুটো দেশ আছে, যে দুটো পৃথিবীতে দুটো দেশ, যে দুটো দেশে আপনি দীর্ঘিকার দিবেন। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখেন চীন, এই চীন বানানে আপনি দীর্ঘিকার দিবেন। শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা বানানে আপনি শ্রীলঙ্কা, এই বানানটাতে আপনি দীর্ঘিকার দিবেন। অর্থাৎ দুটো দেশের নামে সবসময় দীর্ঘিকার হয়। একজন বলছে ভারতীতে তো হয় না, ভারতীতে দীর্ঘিকার হয় না, ভারতীয়তে হয়। আপনি বুঝতে ভুল করছেন, সেটা ভারতীয় হবে। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন, ওকে ফাইন, যেখানে ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভারতীতে আমরা রসিকা দিব, ভারতীয়তে দীর্ঘিকার, ভারতীয়তে যদি রসিকা দিই তাহলে গুণা হবে কি? হ্যাঁ গুণা হবে, কারণ এখানে কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া বসালে গুণা হবে। ওকে, এখন এখানে কি নিয়ম, এখানে হচ্ছে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে। দেখেন দীর্ঘই অন্তস্থ অ, দেখেন এই যে ভারতীয়, এই যে দেখেন এখানে দীর্ঘইটা বসাই দিলেন, এখানে অন্তস্থ অটা বসাই দিলেন। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এইবার দেখেন, এইবার খেয়াল করে দেখেন এখানে ভারতীয়, তার মানে ইয় প্রত্যয় যখন যুক্ত হবে তখন সেখানে আমরা দীর্ঘিকার বসাবো। ইয় প্রত্যয় যুক্ত হলে সেখানে কি বসাবো, দীর্ঘিকার বসাবো। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি খেয়াল করে দেখেন আমি লিখলাম জাতীয়, দেখেন ইয় প্রত্যয় যুক্ত হয়েছে, এই জন্য জাতীয়তে দীর্ঘিকার। এখন জাতীয়তে যদি কোনো জায়গায় যদি রসিকার দেওয়া থাকে তার মানে সেটা ভুল। ঠিক আছে, ও একজন আরেকটা বলেছে, যেমন মালদ্বীপ, সরি মালদ্বীপটা মিস্টেক হয়েছে, তিনটা দেশ, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ঠিক আছে, আচ্ছা এইবার একজন বলছে ভারতীয় তো জাতি বুঝাই, গুড, ভারতীয় জাতি বুঝালো, ইয় প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে জাতির নিয়ম খাটবে না। এখানে আরেকটা নিয়ম আছে যে ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘিকার বসে। যেমন এরকম আরো কি হতে পারে, এরকম আরো হতে পারে অস্ট্রেলীয়, কি হতে পারে, অস্ট্রেলীয়। ফাইন, তাহলে দেখেন অস্ট্রেলীয় কি বসেছে, দীর্ঘিকার বসেছে। বলেন তো কেন বসেছে, কারণ এখানে ইয় প্রত্যয় যুক্ত হয়েছে। এরকম আরো কি হতে পারে, আমরা যখন লিখি এশীয়, এই যে এশীয় কি হয়েছে, দীর্ঘিকার যুক্ত হয়েছে। তার মানে ভাইয়া ব্যাপারটা খুব সিম্পল, ইয় প্রত্যয় যখন যুক্ত হবে তখন ইয় প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে আমরা সেই জায়গাতে বসাবো কি, আমরা সেই জায়গাতে দীর্ঘিকার বসাবো। ওকে, সেই জায়গাতে দীর্ঘিকার বসাবো। ওকে ফাইন, এইবার বলেন, আমাকে বলেন এই নিয়মটা ক্লিয়ার কিনা, বলেন তো একটু ভাইয়া, এই নিয়মটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই নিয়মটা ক্লিয়ার কিনা বলেন তো, বলেন ক্লিয়ার, যে ইয় প্রত্যয় যুক্ত হলে সেক্ষেত্রে আমরা দীর্ঘিকার বসাবো, আর বাকি দেশ, জাতি, ভাষা এই সব কিছুতে আমরা ঢালাওভাবে রসিকার বসাই। শুধু ইয় প্রত্যয় যুক্ত হলেই কি রসিকার হলেই কি দীর্ঘিকার হবে? শুধু ইয় প্রত্যয় যুক্ত হলে কোনো কথা নাই, দীর্ঘিকার হবে, ওখানে কখনোই রসিকার বসবে না। এবার সেটা জাতি বুঝাক, সেটা জাহান্নাম বুঝাক, যেই যা ইচ্ছা তা বুঝাক। আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি, সিম্পল। ওকে, পানি পানি, গুড, ক্লিয়ার। এইবার আসেন তানিয়া খানম, ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এরপর আসেন, এইবার আসেন আলী, খেয়াল করেন আলী, এগুলো আলাদা আলাদা নিয়ম, বাট আমি একসাথে পড়াই দিচ্ছি। আলী, আবলি, এরপর হচ্ছে আঞ্জলি, এই তিনটা প্রত্যয় যুক্ত হলে কোনো কথা নাই, কোনো গল্প নাই, ডিরেক্টলি আপনি বসাবেন রসিকার। আমি আবার বলতেছি, আলী, আবলি, আঞ্জলি এগুলো যুক্ত হলে কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, ডিরেক্ট এগুলোতে রসিকার বসবে। বিষয়টা ভালো করে বুঝেন। যেমন আসেন সোনালী, সোনালী, ঠিক আছে, কি বসবে, রসিকার বসবে। যেমন আসেন রূপালী, কি বসবে, রসিকার বসবে। রূপালী কি বসবে, রসিকার বসবে। মিতালি কি বসবে, রসিকার বসবে। ওকে, বর্ণালী, ঠিক আছে, স্বর্ণালী, কত উদাহরণ আছে।
ঠিক আছে, এই সবগুলোতে কি বসবে? রসিকার বসবে। আলি প্রত্যয় যুক্ত রসিকার বসে। এরপর আসেন আবলি, যেমন আসেন নিয়মাবলী, নিয়মাবলী, ঠিক আছে, যেমন আসেন তথ্যাবলী, যেমন আসেন গুণাবলী, যেমন আসেন পদাবলী। ওকে, তার মানে এগুলোতে খেয়াল করে দেখেন রসিকার যুক্ত হয়। এগুলোতে কি কি যুক্ত হয়? রসিকার যুক্ত হয়। আঞ্জলি যখন যুক্ত হবে, যেমন খেয়াল করে দেখেন শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে, যেমন খেয়াল করে দেখেন পুষ্পাঞ্জলি, হ্যাঁ পুষ্পাঞ্জলি, ঠিক আছে, হ্যাঁ হতে পারে গীতাঞ্জলি, হতে পারে জলাঞ্জলি, জলাঞ্জলি, ঠিক আছে। তার মানে দেখেন আলি আবলি আঞ্জলি, আলি আবলি আঞ্জলি, এই তিনটাতে সবসময় রসিকার যুক্ত হয়। এখন আসেন খেয়াল করে দেখেন, এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধরেন জিবি বানান। জিবি বানান এরকম হয়। এখন কিছু বানানে মনে রাখবেন পদের শেষে, পদের একদম শেষ দিকে, হ্যাঁ পদের একদম শেষ দিকে যদি কোনো জিবি বানান বসে সেখানে দুইটা দীর্ঘিকার, এটা তো কোনো ডাউট নেই, সেটাতে দুইটা দীর্ঘিকার। এখন খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ, পদের শেষে বানানো দুইটা দীর্ঘিকার। যেমন আপনি আসেন ধরেন আমি লিখলাম পরজীবী, পরজীবী, এখানে দেখেন দুইটা কিন্তু দীর্ঘিকার। দেখেন আমি লিখলাম বুদ্ধিজীবী, খেয়াল করে দেখেন বুদ্ধিজীবী, দুইটা দীর্ঘিকার, ঠিক আছে। আমি লিখলাম পেশাজীবী, এখানে দুইটা দীর্ঘিকার। এখন বলবেন জীবিকা, তাহলে ভাই জীবিকা, এখানে তো ভাই জীবী আছে, জীবিকা বানানো, আমি দুইটা দীর্ঘিকার দিয়ে দিলাম জীবিকা। অ্যাবসলিউটলি রং। মনে রাখতে হবে এই জীবিকার ভিতরে জীবী আছে, এখানেও জীবী আছে, কিন্তু কথা আছে। কথা হচ্ছে এই জীবী শেষে, এই জীবী প্রথমে। আমরা বলেছি পদের শেষে জীবী বানানে দুইটা দীর্ঘিকার হয়, প্রথমে না না না। এখন আপনি খেয়াল করে দেখেন এই যে জীবী বানান, এখন জীবী বানান দেখেন পরীক্ষাতে কিরকম প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি শুদ্ধ বানান? অপশন ক জীবিকা, ভালো করে বুঝেন। অপশন ক জীবিকা, দেখেন আপনারা একটু ট্রাই করেন। অপশন খ জীবিকা, ঠিক আছে। অপশন গ সেটা কি? সেটা হচ্ছে জীবিকা, তারপর শেষেরটা সেটা হচ্ছে কি? জীবিকা। বলেন কোনটা সঠিক? বুঝে উত্তর করেন। জীবিকা কোনটা সঠিক? 1 2 3 4, দেখেন চারটা, চার চেহারা, চারটা ফুললি চার চেহারা, চারটা চেহারা টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট। কি হবে বলেন? ওকে, বুঝে উত্তর করেন। একজনের উত্তর না দেখে দেখে উত্তর করার জন্য ট্রাই করেন। এখন এই যে জীবিকা বানান আছে, গুড। মিম উত্তর করেছে, রবিউল হোসেন রবিন উত্তর করেছে, গুড। এখন এই জীবির জন্য কি ভাইয়া কোনো নিয়ম আছে? আপনার কি কোনো নিয়ম দিতে হবে? না ভাইয়া, এই জীবী আর ওই জীবী এক না। দেখেন ওই জীবী দ্বারা পেশাকে বুঝাচ্ছে, পরজীবী মানে পেশা বা একটা ইয়েকে বুঝাচ্ছে, বুদ্ধিজীবী, পেশাজীবী, কৃষিজীবী। এই জীবী দ্বারা কিন্তু তা বুঝাচ্ছে না। এই জীবিকা দ্বারা কোনো নির্দিষ্ট কোনো পেশাকে মিন করতেছে না। কিছু কিছু শব্দের বানান মনে রাখবেন, কিছু নিয়মের বানান, বানানোর ক্ষেত্রে মনে রাখবেন কিছু নিয়মের বানান, কিছু শব্দের বানান, কিছু নিয়মের বানান, কিছু শব্দের বানান। শব্দের বানান আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন এই জীবী, এটা কেন হইল না, এটা কেন হইল না, এটা কেন হইল না, এইটার উত্তর হবে না, কারণ এটা শব্দের বানান, এইটা নিয়মের বানান না। আবার বলতেছি, যদি সকল শব্দ যেগুলো নিয়ম দিয়ে হয় সেগুলো যদি হইতো তাহলে তো হইতোই। বুঝতে পেরেছেন? ঠিক আছে। একজন বলছে ভাই কিবোর্ডই সঠিকটা বলে দিছে। কিবোর্ড সবসময় কাজ করে না। মন দিয়ে ক্লাস করেন, সুন্দর অসুন্দর ক্লাসের বাইরে। ক্লাস বানানটা ভুল লিখছেন, ক্লাস বানানটা তো দন্তস হবে, ক্লাস। ওকে, আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন। এখন আশা করি এই নিয়মটা ক্লিয়ার। এবার বলেন জিবির প্রবলেমটা কি ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন তো। জিবি রিলেটেড প্রবলেমটা কি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় এবার আসেন একটা জোস একটা জিনিস শিখাই, আজীবন কাজে লাগবে। এই জিনিসটা শুনেন, বানানোর ক্ষেত্রে কাজে লাগবে, নতুন অনেক জিনিস শিখতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া কয়েকটা শব্দ লিখেন, যেমন গণ। আমি আবার বলছি কয়েকটা শব্দ লিখেন। এই শব্দগুলো অনেকগুলো নিয়ম, কিন্তু আমি আপনাকে একটা নিয়ম এনে দিছি। গণ, তা, তয়, ভ, মানে এগুলো হচ্ছে প্রত্যয় বা শব্দাংশ, ঠিক আছে, বা শব্দাংশ, সেগুলো লিখেন। এরপর হচ্ছে কি? সভা। এরপর হচ্ছে কি? পরিষদ। ওকে, দেখেন আবার বলতেছি, সভা, এরপর কি? পরিষদ। এরপর লিখেন জগৎ, এরপর লিখেন নি, জগৎ নি। এগুলো একটু লিখেন, খাতা একটু কষ্ট করে লিখেন। গণ, তা, তৈভ, সভা, পরিষদ, জগৎ নি।
এখন খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন। দেখেন এখন এই যে শব্দাংশ বা এই যে প্রত্যয়গুলো শেষে যুক্ত হয়, মনে রাখবেন খুব দারুণ একটা নিয়ম, খেয়াল করে দেখেন। যদি কোনো শব্দে আপনি দেখেন, আবার বলছি, যদি কোনো শব্দে আপনি দেখেন শেষে দীর্ঘিকার আছে, আনফরচুনেটলি ওই শব্দের সাথে এখানের কোনো একটা শব্দ যুক্ত হয়ে গেছে, তাহলে ওই দীর্ঘিকার তাৎক্ষণিক সাথে সাথে রস্বীকার হয়ে যায়। আমি আবার বলতেছি, গণবানানো মূর্ধন্য হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম কর্মচারী, তাহলে দেখেন কর্মচারী শেষে দীর্ঘিকার। এখন মাঝে মধ্যে যখন অনেক সমীচীন বানান, সমীচীনে দুটা দীর্ঘিকার, মনে রাখবেন চিন বানানে কিন্তু দীর্ঘিকার, তার মানে সমীচীনে দীর্ঘিকার, আর সমী বানানে দীর্ঘিকার, সমীচীন দুটাই দীর্ঘিকার। এটা পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে। আচ্ছা, এখন সমীচীন বানানটা ভুল করার কোনো ওয়ে নাই, ঠিক আছে, এটা পরীক্ষা মানে জাতীয় প্রশ্ন। এখন আমি যেখানে ছিলাম দেখেন কর্মচারী, এখন যদি অনেকগুলো কর্মচারী হয় তাহলে আপনি কি বলবেন? আপনি নিঃসন্দেহে বলবেন কর্মচারীগণ। আপনি নিঃসন্দেহে কি বলবেন? কর্মচারীগণ, রাইট? এখন যখন আপনি গণ যুক্ত করতেছেন তখন তো দেখেন ভাই গণ যুক্ত হয়ে গেছে না, তখন কি করবেন? তখন কর্মচারীগণ। দেখেন তো পার্থক্য কি? দেখেন এখানে দীর্ঘিকার, এখানে এসে হয়ে গেছে রস্বীকার। আমি কিন্তু বারবার আপনাদেরকে নিয়ম বলে দিছি যে শেষে দীর্ঘিকার আছে এমন শব্দের সাথে যদি এই প্রত্যয়গুলো যুক্ত হয় তাহলে সেই দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে, তাৎক্ষণিক, 1 সেকেন্ডও দেরি করবে না। আসেন আমি লিখলাম বিলাসী, এখন দেখেন শেষে কি আছে? দীর্ঘিকার। এখন দেখেন তো আমি যদি এটার সাথে যদি তা প্রত্যয় যদি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? বিলাসিতা। দ্যাটস ইট, হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি বলি সহগামী, দীর্ঘিকার, সহযোগী দীর্ঘিকার, সহগামিতা, সহযোগিতা, এগুলোতে কি হবে? রস্বীকার। দেখেন মন্ত্রী দীর্ঘিকার, কিন্তু যদি বলি মন্ত্রিত্ব তখন কি হয়ে যাবে? মন্ত্রিত্ব। দেখেন এবার দীর্ঘিকার কি হয়ে গেছে? রস্বীকার হয়ে গেছে। কেন হয়েছে? এই যে তয় ভ প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে বিলাসিতাতে কি হয়েছে? তা প্রত্যয় যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? এরকম আরো অসংখ্য আছে। যেমন আসেন আমি লিখলাম প্রাণী, দীর্ঘিকার, প্রাণী এটাতে দীর্ঘিকার, ফাইন, কিন্তু প্রাণী জগৎ এইবার আপনাকে দিতে হবে রস্বীকার, প্রাণী জগৎ। ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। সঙ্গী এখানে দীর্ঘিকার, ফাইন, কিন্তু এটার সাথে যদি নি প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে? সঙ্গিনী। ঠিক আছে, এবার সঙ্গিনীতে আপনাকে দিতে হবে কি? সঙ্গিনীতে আপনাকে দিতে হবে রস্বীকার। দেখেন এই যে শেষের দীর্ঘিকার, এখানে এসে কি হয়ে গেছে বলেন তো? রস্বীকার হয়ে গেছে। একাকী, একাকী দীর্ঘিকার, সরি এখানে দীর্ঘিকার হবে, একাকী দীর্ঘিকার। এবার কি হবে? একাকিত্ব। এবার দেখেন দীর্ঘিকার কি হয়ে গেছে? রস্বীকার হয়ে গেছে। ঠিক আছে, এরপরের নিয়ম সেটা হচ্ছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। ঠিক আছে, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। এখন খেয়াল করেন, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, এই জায়গাটাতে আপনি একটু খেয়াল করে দেখেন। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, এটা একটু দেখেন। এটার মানে কি? ধরেন আমি লিখলাম কার্য, এই যে কার্য লিখলাম, এখানে দেখেন কার্যের ভিতরে রেফ আছে। এখন দেখেন এখানে একটা দারুণ একটা জিনিস শিখা, মানে আপনি যেটা চিন্তা করতে পারবেন না। কার্য, এখানে দেখেন জ আছে। এখন অনেক জায়গাতে দেখবেন কার্য বানান এভাবে লেখা থাকে। এটা কি সঠিক? না ভাইয়া এটা সঠিক না, এটা ভুল। এইটা সঠিক, এটা ভুল। প্রশ্ন হচ্ছে ভাই কেন? সিম্পল হিসাব, এখানে রেপ আছে, রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয়েছে। এখন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব মানে কি? এই যে দেখেন জ জফালা, জ জফালা, জ জফালা, তার মানে দেখেন এখানে জয়ের দ্বিত্ব হয়েছে, দ্বিত্ব মানে কি? 2 বার, তার মানে এটা ভুল। ঠিক আছে, এখন আসেন ধরেন আমি লিখলাম সূর্য, এটা শুদ্ধ। এখন অনেক জায়গাতে দেখবেন সূর্য বানানটা যদিও এরকমটা না, বাট এরকম লেখা থাকলে সেটা ভুল। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলেন তো দৈর্ঘ্য বানান কি এটা শুদ্ধ নাকি দৈর্ঘ্য বানান এটা শুদ্ধ? বলেন তো, দেখি পারেন কিনা, দেখি বলেন, এইটা বলেন। এই প্যাচটা বুঝলে আপনার এই নিয়মটা একদম মানে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এই প্যাচটা বুঝলে আপনি এই নিয়মটা একদম পানির মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, হ্যাঁ দেখেন এখন একটা কনফিউশন তৈরি হয়েছে। অনেকে বলছেন, দেখেন আপনারাই কমেন্টগুলো দেখেন, অনেকে বলছে জফালা থাকবে, অনেকে বলছে জফালা থাকবে না, অধিকাংশ বলছে জফালা থাকবে না। দেখেন এইবার আসেন আপনি আমার দিকে তাকান, জিনিসটা আমি সহজ করে দিচ্ছি। ভাইয়া নিয়মে বলা হচ্ছে রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, দ্যাটস মিন
দ্যাটস মিন রেপের সাথে যেই ব্যঞ্জনটা যুক্ত হয় ওটার দ্বিত্ব হবে না। এখানে জফলা এগুলো তো একই, তার মানে জয়ের দ্বিত্ব হবে না। এখানে দেখেন জয়ের দ্বিত্ব হয়েছে, এই জন্য সেটা ভুল হয়েছে। কিন্তু ভাই এখানে দেখেন, এখানে তো রেপ, এরপর হচ্ছে ঘ, এখানে তো গয়ের দ্বিত্ব হয় নাই ভাই, এখানে তো দ্বিত্ব হয়েছে জফলা। এখন এখানে তো ডিফারেন্ট বর্ণ, এখানে দেখেন ঝ সেম বর্ণ, এখানে দেখেন ঝ সেম বর্ণ। এখন দৈর্ঘ্য এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে তো গ, এরপর হচ্ছে জ, তার মানে এখানে তো ডিফারেন্ট বর্ণ, কাজে এখানে এইটা সঠিক। মানে আবার বলতেছি, রেপের পর ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, এটার মানে হচ্ছে এটা যে রেপের সাথে যে ব্যঞ্জনটা যুক্ত হয় ওই ব্যঞ্জনের ডাবল হবে না, ওই ব্যঞ্জন রিপিট হবে না। এবার আপনারা আমাকে বলেন, এই নিয়মটা যদি বুঝেন, এবার বলেন 1 অর্জন, এইটা কি শুদ্ধ হতে পারে? 2 বলেন অর্জন, এটা শুদ্ধ হতে পারে কিনা? অর্জন বলেন। এখন দেখেন এখানে অবভিয়াসলি আমরা জানি অর্জন এটাই শুদ্ধ, অর্জন আমরা কেউ বলি না, বাট এই নিয়মের ভিতরে এইটা যাবে যে দেখেন ডাবল ব্যঞ্জনে, যে দেখেন জ ঝ, হ্যাঁ ঠিক আছে, জ। এখন খেয়াল করে দেখেন যে জ সিম্পল জিনিস, তার মানে এখানে আপনি খেয়াল করে দেখেন এখানে দ্বিত্ব হচ্ছে, ঠিক আছে, সিম্পল জিনিস, তার মানে অর্জন এটা সঠিক। এবার বলেন এই নিয়মটা ক্লিয়ার কিনা, বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে গুড, ক্লিয়ার। এরপর আসেন খেয়াল করে দেখেন, এরপর আরেকটা জোস নিয়ম পড়াবো, ঠিক আছে? ওয়াও, জানতাম না, আজ ক্লিয়ার হলাম। ওকে মনির আবেদিন, ঠিক আছে। এবার আসেন আরেকটা দারুণ নিয়ম পড়াবো, এগুলো শুধু পড়াশোনার জন্য না। এবার আসেন আমরা চলে যাই আমাদের এরপরের নিয়মে। এরপরের নিয়মটা কি? এরপরের নিয়মটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দে প্রথম পদের শেষে যদি ম থাকে, আমি আবার বলছি, সন্ধিবদ্ধ শব্দে প্রথম পদের শেষে যদি ম থাকে, তাহলে মনে রাখবেন ওই শব্দে উ ক এটা বসবে না, সেই শব্দে অনুস্বার বসবে। এখন কনফিউশনটা কোন জায়গাতে তৈরি হয় দেখেন, ধরেন আমি লিখলাম অহংকার, সন্ধির নিয়মে আমরা কিন্তু সন্ধিতে এগুলো পড়েছি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, এই যে অহংকার বানানটা আমরা এভাবে লিখি অনেকে, আবার অহংকার বানানটা আমরা এভাবেও লিখি, ঠিক আছে? তো অহংকার বানানটা আমরা এভাবে লিখি, অহংকার বানানটা আমরা এভাবেও লিখি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক? দেখেন তো খেয়াল করে দেখেন। এখন দেখেন অহংকার বানানটা আমরা যদি সন্ধির ক্ষেত্রে যদি চিন্তা করি, অনুস্বার থাকলে ম হয়, তাহলে দেখেন অহম যোগ কার। এখন দেখেন অহম যোগ কার, তাহলে দেখেন তো এখানে ম আছে না, ম। এবার দেখেন ম যদি থাকে তার মানে শুদ্ধ বানান এইটা, অহংকার, ঠিক আছে? অহংকার শুদ্ধ বানান কিন্তু এইটা, দেখেন শুদ্ধ বানান অবশ্যই শুদ্ধ বানান এইটা, সিম্পল জিনিস। আচ্ছা এরপর দেখেন, ধরেন আমি লিখলাম ভয়ঙ্কর, তাহলে এটার বিচ্ছেদ কি? ভয়ম যোগ কর, তাহলে দেখেন এটা কি হবে? ভয়ঙ্কর, ওকে, ভয়ঙ্কর, ঠিক আছে, ভয়ঙ্কর, ওকে, তার মানে কি হবে? এইটা হবে, ঠিক আছে, ভয়ঙ্কর, এইটা হবে। এখন ভয়ঙ্কর বানান কেউ যদি এভাবে যদি লিখে, অনেকে এভাবে লিখে, এটা ভুল হবে। তেমনি ভাবে এরকম অসংখ্য বানান আছে, শুভঙ্কর, এটাও শুদ্ধ বানান এইটা, শুভঙ্কর। কিংবা এই বানানটা এইটা ঠিক, কিংবা, এটার বিচ্ছেদ কি? কিম যোগ বা, তাহলে দেখেন পূর্বপদের শেষে ম আছে, পূর্বপদের শেষে কি আছে? ম আছে, তার মানে কিংবা, কিম যোগ বা, ঠিক আছে? আচ্ছা এইবার খেয়াল করে দেখেন, এবার আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। দেখেন এবার আপনারা একটু বলেন তো, সঙ্গীত এটা কি হবে? সঙ্গীত, ঠিক আছে, এটা কি হবে? সঙ্গীত। দেখেন সঙ্গীত এটা কি হবে? সঙ্গীত, বলেন তো এটা কি হবে? এটা বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, একজন বলেছে অঙ্ক নাকি অঙ্ক, হ্যাঁ গুড। এইবার আসেন অঙ্ক, অযোগ্য এমন তো না, অঙ্ক এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, কাজে অঙ্ক বানানো এটা সঠিক। কিন্তু আমরা অনেকেই বাচ্চাদের বই খাতার ভিতরে লেখা থাকে অঙ্ক, এটা কিন্তু শুদ্ধ না, এগুলো প্রত্যয় সাধিত, এটা তো সন্ধি সাধিত না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এবার দেখেন সঙ্গীত, তাহলে বিচ্ছেদ করেন সমযোগ গীত, তাহলে দেখেন পূর্বপদের শেষে ম আছে, তার মানে দেখেন পূর্বপদের শেষে ম আছে, তার মানে নিচেরটা সঠিক, উপরেরটা ভুল। কিন্তু দেখেন সঙ্গীত বানানটা কিন্তু অনেক জায়গায় একদম সব জায়গায় কিন্তু এটা লেখা, তার মানে এটা কিন্তু আসলে সঠিক না, এটা ভুল, ঠিক আছে? কিন্তু দেখেন প্রত্যয় সাধিত শব্দ যদি হয় তাহলে সেখানে অনুস্বার বসবে, যেমন দেখেন অঙ্ক কিন্তু এটা সঠিক, অঙ্ক এটা কিন্তু সঠিক। এরকম আরো আছে সংখ্যা, কিরাঙ্ক, শশাঙ্ক, ঠিক আছে, এগুলো এটা সঠিক। আশা করি এগুলো পারবেন। আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ
সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের বানানে। স্ত্রীবাচক শব্দের বানানে যদি এখানে কথা আছে, স্ত্রীবাচক শব্দের বানানে রস্যিকার নাকি দীর্ঘিকার। শব্দটা যদি অতৎসম হয়, অতৎসম, আমি আবার বলছি, শব্দটা যদি অতৎসম হয়, শব্দটা যদি অতৎসম হয় তাহলে সেখানে রস্যিকার বসে। শব্দটা যদি অতৎসম হয়, এখন অতৎসম শব্দ আমি কিভাবে বুঝবো? অতৎসম শব্দ আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, অতৎসম শব্দ আমি কিভাবে বুঝবো? খেয়াল করে দেখেন, অতৎসম শব্দ আমি বুঝবো কিভাবে? যে দেখেন, আমি লিখলাম দাদি, আমি লিখলাম মামি, এগুলোতে রস্যিকার, এগুলো অতৎসম। আচ্ছা, এরপর আসেন আমি লিখলাম যে চাচি, এগুলোতে দেখেন এগুলোতে রস্যিকার, কারণ এগুলো অতৎসম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তৎসম, এইবার আসেন তৎসমতে কথা আছে। তৎসম এগুলো হচ্ছে কেবল স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। তৎসম স্ত্রীবাচক শব্দ যখন হবে তখন সেখানে আপনি দীর্ঘিকার বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা যে তৎসম, এটা যে অতৎসম, সরি হ্যাঁ এটা যে তৎসম, সরি এটা যে তৎসম, এটা আমি কিভাবে বুঝলাম? মনে রাখবেন তৎসম স্ত্রীবাচক শব্দের বানানে ইনি বসে, আর ইনি বসলেই কোনো কথা নাই, সেটা তৎসম, আর তৎসম হলে সেটা দীর্ঘিকার। তার মানে যে জিনিসটা কিন্তু খুব সিম্পল। দেখেন, তৎসম হলে দীর্ঘিকার, তৎসম বুঝবো কেমনে? ইনি, তাহলে ইনি প্রত্যয় থাকলে দীর্ঘিকার শেষ। এবার আসেন খেয়াল করে দেখেন, লিখলাম একা কি নি, একা কি নি। এবার দেখেন একাকিনী, এখানে দেখেন রস্যিকার, এরপর দেখেন এখানে দেখেন দীর্ঘিকার। তাহলে দেখেন তো এই যে ইনি, এই ই, এ দেখেন বলবেন যে ভাই ইনি কিভাবে হয়েছে? এই যে দেখেন এখানে রস্যই, এরপর দেখেন দন্তন্য দীর্ঘিকার, ইনি। তার মানে দেখেন তৎসম একাকিনী মানে একজন নারীকে নির্দেশ করে, কিন্তু তবুও দীর্ঘিকার, কারণ এখানে ইনি প্রত্যয় আছে, আর ইনি প্রত্যয় থাকলে সেটা তৎসম। আমরা জানি তৎসম থাকলে দীর্ঘিকার। ঠিক আছে, এরকম আরো কি হতে পারে? এরকম আরো হতে পারে অনুরাগিনী, অনুরাগিনী। ঠিক আছে, এখানে কি বসছে দেখেন? দীর্ঘিকার। আরোহিনী কি হবে? দীর্ঘিকার। অভিমানিনী, অভিমানিনী কি হবে? দীর্ঘিকার। অভিমানিনী, ঠিক আছে, কি হবে? দীর্ঘিকার। আবার এই নিয়মগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেও পড়াইছি, মানে বিষয়টা কিন্তু এমন না। দেখেন এই নিয়মগুলো আমি আপনাদেরকে আগেও পড়াইছি, কিভাবে মনে আছে বলেন তো? ওই যে একটা নিয়ম পড়াইছি না, দেখেন একাকি দীর্ঘিকার, তো এটার সাথে দেখেন এই যে নিযুক্ত হয়েছে, নিযুক্ত হইলে দেখেন আপনার এই রসিকাটা কিন্তু দীর্ঘিকার হয়ে গেছে, এখানে কিন্তু তাই হয়েছে। তার মানে নিয়ম কিন্তু জিনিসটা আমি কিন্তু পড়াইছি। ঠিক আছে, এইবার আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্রিয়াপদের বানানে শেষ। আমরা এই জায়গাটাতে অনেক সময় ভুল করি। ক্রিয়াপদের বানানে যখন আমরা না লিখবো তখন নাটা আমরা আলাদা লিখবো। ক্রিয়াপদের বানানে যখন আমরা নি লিখবো তখন নিটা আমরা যুক্ত করে একসাথে লিখবো। আমি আবার বলতেছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। নাটা সবসময় আলাদা, নাটা সবসময় কি বসবে? আলাদা বসবে। ওকে, এরপর আসেন নিটা সবসময় যুক্ত হয়ে বসবে। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম তুমি কেন কাজটি করো না, এটা একসাথে আলাদা, সরি। কিন্তু আমি যদি বলি আমি কাজটি করিনি, এখন নিটা আপনি যুক্ত করে লিখবেন। আমি যদি বলি যে আমি এখন যাব না ক্রিয়াপদের সাথে, তার মানে নাটা আলাদা। কিন্তু আমি যদি বলি তুমি এখনো যাওনি, এই নিটা যুক্ত হয়ে, তাহলে আমার সাথে সাথে বলেন ক্রিয়াপদের বানানে না সবসময় আলাদা বসে, ক্রিয়াপদের বানানে নি সবসময় যুক্ত হয়ে বসে। না সবসময় আলাদা বসে, আর নি সবসময় কি? যুক্ত হয়ে বসে। নি সবসময় কি হয়ে বসে? যুক্ত হয়ে বসে। আশা করি ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ওকে, জিনিসটা কিন্তু খুব সিম্পল। এখন তার মানে এই না যে না থাকলেই আলাদা হবে। আচ্ছা আপনারা বলেন তো, কেন না বানান কি আপনি কি এইভাবে লিখবেন? কেন না, নাকি কেন না বানান আপনি এইভাবে লিখবেন? বলেন, কেন না কোনভাবে লিখবেন? এটা লিখবেন নাকি এটা লিখবেন? বলেন বলেন। একজন বলছে এরকমটা কেন হয়? গুড, দারুণ প্রশ্ন। না একটা স্বতন্ত্র পদ, অব্যয় পদ, বুঝতে পেরেছেন? তো স্বতন্ত্র পদগুলো আলাদা রাখতে হবে। গুড, কেন না? এখন অনেকে বলবেন ভাইয়া আপনি বলছেন না আলাদা রাখতে, তার মানে এটা সঠিক না। ভাইয়া আমি বলছি ক্রিয়াপদের সাথে, এই ক্যান এটা তো ক্রিয়া না, কাজে এখানে এইটা সঠিক না, আলাদা এটা বলি নাই, বলছি ক্রিয়াপদের সাথে না আলাদা। ব্যাপারটা বুঝতে হবে, পয়েন্টটা বুঝতে হবে। ওকে, সো পয়েন্টটা বুঝতে হবে। এখন এখান থেকে আমাদের রিটেন সহ অন্যান্য জায়গায় প্রশ্ন আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটি রিটেনে যে বাংলা একাডেমি প্রণীত বাংলা 5টি বানানের নিয়ম লিখো, জাস্ট 5টা বানানের নিয়ম লিখে দিলে হয়ে যাবে। বাংলা একাডেমির আরো অনেকগুলো নিয়ম আছে। শব্দের শেষে অকারণে আপনি বিসর্গ দিবেন না। যেমন আমরা একটা সময় লিখতাম প্রথমত, এভাবে লিখে শেষে বিসর্গ দিয়ে দিতাম না, এটা ভুল। আমরা অনেক সময় আগে একটা সময় লিখতো বস্তুত, এটা ভুল, এটা এখন আর দেওয়া যাবে না। এখন আপনারা বলবেন ভাইয়া এই যে নাম লিখে যে অনেকে এভাবে দেয় নাম, রুল, এটাও কিন্তু সঠিক না। ভাইয়া এটাও ভুল। কেন এটা ভুল? কারণ নাম লিখে এটা তো বিসর্গ, আমরা দিই জ্যোতি চিহ্ন, আমরা দিতে হবে এইটা কোলন, এভাবে দুইটা বিসর্গ দিলে সেটা ভুল। বাংলা একাডেমি বলেছে যে আধুনিক মানে ঊর্ধ্বকমা বর্জন করতে হবে। যেমন আমরা অনেক সময় দুজন লিখি এভাবে, দুজন ঊর্ধ্বকমা দিয়ে দিই না, দুজন আপনি যুক্ত করে লিখবেন। ঊর্ধ্বকমা বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী বর্জন করতে হবে। ঠিক আছে,
ঊর্ধ্বকমা বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী আপনাকে কি করতে হবে, বর্জন করতে হবে। ওকে ফাইন। এইবার আমাকে একটু বলেন যে আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, অনেক কথাবার্তা বলে ফেলেছি আজকে যদিও, তো ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু বলেন।